ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা কেমন পড়ছো বলো, পড়াশোনা কেমন তোমাদের চলছে? আর আজকে আমি যে কথাটা তোমাদের সঙ্গে বলছি লেখা আছে নিশ্চয়ই, দেখো যে তোমরা তো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, বিশেষ করে যে তোমাদের ক্লাসটা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য। তো এই পরীক্ষাতে খুব কঠিন কোশ্চেন আসলো না আসলো, সে যেমন কোশ্চেন আসবে তার মধ্যে কিন্তু কোশ্চেন বুঝতে হবে। আর যে ব্যাপারটা হচ্ছে ইতিহাস ভূগোল থেকে কোশ্চেন থাকবে বেশি, তাছাড়া তোমার কম বেশি হলেও জিকের মধ্যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, তারপরে সায়েন্স থাকছে, জিকের মধ্যে সব মিলিয়ে মিশিয়ে থাকবে কোশ্চেন। সোশ্যাল স্টাডিজের মধ্যে মনে করো ইকোনমিক্সেরও সামান্য সহজ সহজ কিছু থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্সের তো অবশ্যই থাকবে। তো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলি যে কিভাবে পড়তে হবে, জিকেটা কিভাবে পারফর্ম করতে হবে, তার একটা রোজ নামচা আজকে তোমাদেরকে দেব। আমি যে কোশ্চেনগুলো করাবো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসবে তোমাদের। আর উদ্দেশ্য হচ্ছে একটা কোশ্চেনকে অ্যানালাইসিস করলে যাতে অনেক কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়, পড়াশুনোটা এখন থেকে তেমন করতে হবে তোমাদের। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো এবং প্রত্যেকেই মন দিয়ে পড়াশুনো করছো। তোমাদের এই যে লাগাতার যে ক্লাস চলছে, আমরা দেখো প্রতিদিনই প্রায় তোমাদের লাইভ ক্লাস হচ্ছে, তো নিশ্চয়ই ক্লাসের সঙ্গে তোমরা অ্যাডজাস্টমেন্ট করে বেস্ট পারফর্ম করতে পারছো আর নিজেদেরকে উন্নতি করতে পারছো নিশ্চয়ই। ক্লাস কিন্তু রেগুলার করতে হবে, ক্লাস মিস করলে পরে করে নেবে, কিন্তু রেগুলার করো ক্লাস, কোনো ক্লাস বাদ দিও না। আমরা পুরো সিস্টেমে তোমাদের সঙ্গে যেমনভাবে চলছি তেমনভাবে ক্লাসগুলো করো। আশা করি আমার কথা বুঝতে পারছো, প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। তো আমি আর ওয়েট করব না, তোমাদের ক্লাসটা শুরু করছি। এই ক্লাসটা হচ্ছে বারবার বলছি, এই যে গ্রুপ সি আর গ্রুপ ডি মানে স্টেট গভর্নমেন্টের এই চাকরি সহজ মনে হলেও কম্পিটিশান কিন্তু সেই অর্থে ভালোই আছে। তো এই কম্পিটিশান যেখানে আছে সেখানে নিজেকে তৈরি হতে হবে সুন্দর করে। আর যেহেতু অনেকেই যারা এখানে আছো, যারা অন্য চাকরি প্রিপারেশনও করছো, তাদের পক্ষেও কিন্তু আমি ওই একই কথা তোমাদেরকে বলবো আমি। ওকে, তাহলে আশা করছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কথা বুঝতে পেরেছো। সবাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। তোমাদের কোনো আপত্তি থাকলে, কোনো অসুবিধা থাকলে আমায় বলবে, আর আমি যেভাবে তোমাদের ক্লাসটা করাচ্ছি তোমরা একবার সুন্দর করে বোঝার চেষ্টা করো ক্লাসটা, ঠিক আছে? আর খাতা কলম নিয়ে রেডি হও, ক্লাস কিন্তু খাতা কলম ছাড়া রেডি হলে চলবে না। ক্লাস খাতা কলম নিয়ে রেডি হও, আমার সঙ্গে ক্লাস করতে গেলে তোমাকে খাতা পেন নিয়ে তোমাকে রেডি হতে হবে। খাতা পেন, আমি কোশ্চেনের সাথে সাথেও তোমাদের কিন্তু অনেক কিছু লিখিয়ে দেবো যেগুলো সেই বিষয়ের ইম্পর্ট্যান্স থাকবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তো তোমরা রেডি থাকলে বলো, আমি তোমাদেরকে কি বলবো, স্টার্ট করবো। রেডি থাকলে বলে দাও, রেডি আছো কিনা বলে দাও একবার, তাড়াতাড়ি বলবে রেডি আছো কিনা। আমি প্রথম কোশ্চেন নিয়ে চলে আসছি, প্রত্যেকে নিশ্চয়ই রেডি হয়ে গেছে এতক্ষণে। কোন, এখানে ইংরেজি নেই, শুধু বাংলাতেই পড়াবো আমি। দেখো, কোন সেন বংশের আরে আর প্রথমেই কোথায় চলে গেলি? হ্যাঁ, আচ্ছা, কোন সেন বংশের রাজার উপাধি গৌড়েশ্বর ছিল? গৌড়, গৌড়, গৌড় থেকে হচ্ছে গৌড়েশ্বর। বলো, তাড়াতাড়ি করে বলবে। একদম চেঞ্জিং সিলেবাস অনুযায়ী তোমাদেরকে করাচ্ছি, চেঞ্জিং সিলেবাস। সিলেবাস নিয়ে তো আমি একটা ভিডিও তোমাদের দিয়েও দিয়েছিলাম, আর চেঞ্জিং সিলেবাস নিয়েই তোমাদের করাচ্ছি। দেখো, কোন সেন রাজার উপাধি গৌড়েশ্বর ছিল? সেন বংশ, যারা যারা কিনা সব থেকে কুলীন ছিল, সেন বংশের এরা ছিল কি কুলীন। কুলীন মানে বেশিরভাগই সেন বংশের, সেন বংশ হলে কায়স্থলে ছিল, এখানে জাত পাত এগুলো সব মানা হতো। আর এটা গৌড়েশ্বর বলা হতো, কাকে বলা হতো বলো, বলতে পারবে? সবাই প্রিয়াঙ্কা বলছো এ অ্যান্সার, না বাবু এ অ্যান্সার নয়। আরও অন্যরা বলছে বল্লাল সেন, বা ঠিক আছে চলো, অ্যান্সার হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখলে, এই কোশ্চেনটা কিন্তু খুব কঠিন ছিল না, বাট তোমরা কোশ্চেনটা ভুল করলে। তো ব্যাপারটা হচ্ছে যে সেনদের মধ্যে প্রথম রাজা যিনি গৌড়েশ্বর উপাধি পান, এই যে লক্ষণ সেন হচ্ছে সেনদের মধ্যে প্রথম রাজা যিনি কিনা গৌড়েশ্বর উপাধিটা লাভ করেন, ঠিক আছে? আর কেন, কি করে বুঝবো? কারণ এই যে বিজয় সেন আর এই বল্লাল সেন, এদের যে শিলালিপি পাওয়া গেছে, আমি তাড়াহুড়ো করছি না, হ্যাঁ, তো অনেক কিছু বুঝতে শিলালিপি পাওয়া গেছে, সেখানে কিন্তু গৌড়েশ্বর বলে
গৌড়েশ্বর বলে কোনো কথা সেখানে লেখা নেই। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, যেখানে পাওয়া গেছে সেই জায়গাটা হচ্ছে কার সময়ে পাওয়া গেছে, লক্ষণ সেনের। তাই অনুমান করা হচ্ছে শুধুমাত্র লক্ষণ সেনকেই গৌড়েশ্বর উপাধি চালু হয়। তাহলে আমার কথা ক্লিয়ার হচ্ছে। কোথাও সামান্য ডাউট থাকলে আমায় বলে দেবে তোমরা। এবার এই দেখো, এই যে বংশ, আহ, মানে এরা প্রচণ্ডভাবে কট্টর ব্রাহ্মণ্য মানে ইয়েভাবে অনুসরণ করতো। কড়া ছিল প্রথম, ভীষণ কড়া আর কি, ঠিক আছে। তো আর কত শতক এদের স্থান ছিল? 11 থেকে 12 শতকের সময় এদের রাজত্ব চলেছে। কোন শতকে এইগুলো আমি বলছি কারণ এই রিলেটেড কোয়েশ্চেনগুলো লিখে নাও তোমাদের, তাতে তোমাদের সুবিধা। 11 থেকে 12 শতকে এদের কিন্তু রাজত্ব চলেছে। কত শতকে? 11 থেকে 12 শতকে। এটা বুঝলে। আর সেন বংশের প্রতিষ্ঠাতার নাম বলতে পারবে? সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের পরে কোন বংশ এসেছে, এগুলো কিন্তু রিলেটেড কোশ্চেন। রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। কি কি রিলেটেড কোশ্চেন আছে একটু খাতা পেন নিয়ে লিখে যাও। প্রধান রাজা কারা ছিল? সেন বংশের প্রধান রাজা বলো, প্রধান রাজা কারা ছিল? 1 নম্বর ছিল বিজয় সেন, হচ্ছে প্রধান রাজা ছিল বিজয় সেন। ঠিক আছে, বাংলা, বিহার, উড়িষ্যা এইসব অংশ দখল করে ইনি বিজয় সেন কিন্তু তার রাজত্ব করেছেন। ঠিক আছে। তারপরে কে ছিলেন? বল্লাল সেন। এগুলো নামগুলো পরীক্ষাতে এমনও আসে যে বল্লাল সেন কোন বংশের রাজা। ঠিক আছে। আর এই বল্লাল সেনই কিন্তু কুলীন প্রথা চালু করে, পরীক্ষাতে আসে এটা, কুলীন প্রথা। বল্লাল সেন কোন প্রথা চালু করে? কুলীন প্রথা চালু করা হচ্ছে বল্লাল সেন। আর এই যে ইনি দুটো বই লিখেছিলেন। কি কি বই লিখেছিলেন? অদ্ভুত সাগর বলে, অদ্ভুত সাগর, আর একটা হচ্ছে দান সাগর। এই দুটো বইও লিখেছে। পরীক্ষাতে কিন্তু এরকম আসতে পারে, এরকম আসতে পারে। ঠিক আছে, দান সাগর, ধর্ম, দান এবং সমাজ ব্যবস্থা নিয়ে যেগুলো আছে। তাহলে আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা একবার ভাবো আমি কি কি বললাম, এই বিষয়টাকে নোট করো। এভাবে যদি নোট না করো তাহলে কিন্তু এই পড়া শেষ করতে পারবে না। আর যদি বলা হয় যে সেন বংশের সর্বশেষ শক্তিশালী রাজা কে ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে লক্ষণ সেন। সেন বংশের সর্বশেষ শক্তিশালী রাজা, শক্তিশালী রাজার নাম হচ্ছে লক্ষণ সেন। ইনি সাহিত্য সংস্কৃতিবান ছিলেন। তার সেই সময় বিখ্যাত তার সভাকবি কে ছিল? লক্ষণ সেনের সভাকবি, বিখ্যাত কোশ্চেন। তার সভাকবি ছিল কে? জয়দেব। জয়দেব তার সভাকবি ছিল। এই জয়দেব কি রচনা করেছিলেন? গীত গোবিন্দ রচনা করেছিলেন, গীত গোবিন্দ। মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে প্রত্যেকটা জায়গা আমার সাথে থেকে থেকে নোট করে নাও। দেখবে আমি যা যা পড়াচ্ছি কোয়েশ্চেন সেরকম টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে। ব্যাপারটা বোঝো। একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কত কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে নিলাম। আশা করি আমার প্রত্যেকটা বুঝতে পেরেছো। এইবার ব্যাপারটা ঘটে কি, 1203 সাল থেকে 1205 সালের মধ্যবর্তী সময়ে মুসলিম যে সেনাপতি বখতিয়ার উদ্দিন ইখতিয়ার খলজি যিনি, তিনি কিন্তু আক্রমণ করে। কাকে আক্রমণ করে? হচ্ছে নৈহাটির কাছে আক্রমণ করে নদিয়া দখল করে নেয়। ঠিক আছে, এতেই সেন বংশের পতন শুরু হয়। নৈহাটিতে কিন্তু আক্রমণ করে, করে এই সেন বংশের পতন এখান থেকে শুরু হয়। আমি এই সেন বংশ নিয়ে তোমাদেরকে এত লাফালাফি কেন করছি? কারণ এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে এমন কোশ্চেন আসবে, পচা শামুকে পা কাটার মতন কোশ্চেন আসবে। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সেইটা বোঝানোর জন্য আমি এত কিছু বললাম। তা তোমরা কি বুঝতে পেরেছো? চলো জানাও, আমাকে তাড়াতাড়ি করে জানাও। আর সেন সেন বংশের প্রশাসন কেমন ছিল? রাজতান্ত্রিক ছিল, রাজতন্ত্র, গণতন্ত্র না কিন্তু, রাজতন্ত্র। ঠিক আছে, ভূমি রাজস্ব ছিল সেখানে। আর কি কি জানতে চাও? তারা কি ধর্মের ছিল? হিন্দু ধর্মের ছিল। ব্রাহ্মণ্যবাদ অনুসরণ করত। তারা হিন্দু ধর্ম কায়স্থ কিন্তু ব্রাহ্মণ্যবাদ অবসরণ করত। বর্ণ ব্যবস্থা কঠোর ছিল। পতনের কারণ যদি বলা হয়, কুলীন প্রথা ছিল তার পতনের কারণ। সামাজিক কঠোরতা ছিল প্রচণ্ডভাবে, ছুঁয়াছুঁয়ি, তারপরে প্রশাসনিক দুর্বলতাও তাদের মধ্যে ছিল। তাছাড়া সামরিক শক্তির বড্ড অভাব ছিল। এবং তুর্কি সেনাপতি বখতিয়ার উদ্দিন ইখতিয়ার খিলজি, তিনি কিন্তু সেই সুযোগটা নিয়েই ইয়ে করে। তাহলে এখান থেকে পরীক্ষাতে কোন কোন কোশ্চেন বেশি আসতে পারে? কুলীন প্রথার প্রবর্তক কে? বলো, কুলীন প্রথার প্রবর্তক কে? তিনি হচ্ছে লক্ষণ সেন। আচ্ছা, বলেছি সব। কে গীত গোবিন্দ রচনা করেন? তিনি হচ্ছে জয়দেব। কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন সভাকবি। লক্ষণ সেন কিন্তু সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব ছিলেন। সেন বংশের প্রতিষ্ঠা, পতন কার হাতে হয়েছিল? বখতিয়ার খিলজির হাতে। সেন বংশের পতন কার হাতে হয়েছিল? বখতিয়ার
খলজির কাজ। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই আমার বলা, আমরা এই একটা কোশ্চেন পড়তে গিয়ে কতটা শিখে নিলাম একবার বলো তো আমায়, একবার শেখো তো, কতটা শিখে নিলাম, বুঝতে পারলে তো? এইভাবে তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? না হলে হবে না। পরের কোশ্চেন চলে যাচ্ছি। কোন গ্রন্থিটি রাজা অশোকের গ্রন্থিপঞ্জি ছিল? অশোক বন্দনা, না মহাবংশ, না দিব্য বন্দনা, না উভয় এবি? বলো অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি করে বলো অ্যান্সারকে, ধৈর্য সহকারে পড়তে হবে, তাড়াহুড়ো করলে জীবনে কোনো কিছুই করতে পারবো না আমরা ঠিক করে। এ এবং এ এবং বি, অশোক বন্দনা এবং মহাবংশনা গ্রন্থটি অশোকের গ্রন্থপঞ্জি হিসেবে পরিচিত ছিল। তার শাসন জীবনী সংক্রান্ত তথ্য সব কিন্তু এখানে আমরা পাই। অশোকের আখ্যান, ঠিক আছে, এটাকে অশোকের আখ্যান, ঠিক আছে? তো চলো আমরা এবার এই প্রসঙ্গে যদি আমরা একটু, এবার আমি তোমাদেরকে এই প্রসঙ্গে কি বলতে পারি তোমরা বলো। এই যে সম্রাট অশোক, একজন এমন ব্যক্তি থেকে কি সম্রাট বলা হয়? মহামতি সম্রাট। এবং এবং শুধু তাই না, মৌর্য যে শাসন ব্যবস্থা, মৌর্য সাম্রাজ্যের সব থেকে সেরা সম্রাট হিসেবে কিন্তু এই অশোক বিখ্যাত ছিলেন, ঠিক আছে? আরও কি, এর আর একটা নাম কি ছিল বলো তো? সবার দয়ালু ছিল বলে তাই এর নাম ছিল প্রিয়দর্শী। দেবনাম প্রিয়দর্শী, সরি, দেবনাম, দেবনাম প্রিয়দর্শী হিসেবে কিন্তু বলা হতো একে। ভাবো তাহলে ব্যাপারটা, দেবনাম প্রিয়দর্শী হিসেবে বলা হতো। তো কত খ্রিস্টাব্দ যদি বলি, খ্রিস্টপূর্ব কত, 273 থেকে 232 খ্রিস্টপূর্ব হিসেবে ধরা হতো তার শাসনকাল, ঠিক আছে? আর কার পুত্র ছিল সম্রাট অশোক? কার পুত্র বলতে পারবে? বিন্দুসার। এর সম্পর্কে প্রচুর বলা যায়, তাই না? বিন্দুসার এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। কার নাতি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিল, ঠিক আছে? শুরুতে তিনি যোদ্ধা বা একজন কড়া শাসক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জানো তো সেই একটা বিরাট যুদ্ধের ফলে তার মত সব চেঞ্জ হয়ে যায়, গিয়ে বৌদ্ধ ধর্ম তিনি কিন্তু মানে অংশ নিয়ে নেন। সেই যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ ওয়ার বা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। প্রচুর মানুষ মারা যায়, শোনা যায় সেখানে রক্ত গঙ্গা বয়ে গেছিল পুরো সেখানে। এরপর তিনি যুদ্ধ ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, কিন্তু যুদ্ধ ছেড়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, শোনা যায়, এটা শোনা যায়। আর অশোকের ধর্মনীতি তারপরে অহিংসতা কিন্তু চলে আসে। ব্যাস এইগুলোই আমি পড়বো, এছাড়া প্রচুর কিছু আছে। অশোকের ছেলের নাম কি, মেয়ের নাম কি, তারা কোথায় ধর্ম প্রচারে যায়, এসব অনেক কিছু আছে, তো সেদিকে আমি যাব না। তারপরে 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত জাতের আমের ধরনগুলি বিবেচনা করুন, কোনো একটি উৎপাদিত হয়। বলো, নিম্নলিখিত জাতের আমের ধরনগুলি বিবেচনা করুন যেখানে এটি উৎপাদিত হয়। মানে ক্ষীরসাপতি কি পশ্চিমবঙ্গে হয়? গির কেশর গুজরাটে হয়? টোটাপুরি অন্ধ্রপ্রদেশের হয়? উপরের কোনটি সঠিক বলো? ম্যাচ মেকিং। এমন এই যে আম নিয়ে, মালদার আম বললে আমাদের রাজ্যের আম কোথায় বিখ্যাত, মালদার আম, এরম ভাবে পরীক্ষাতে কিন্তু আসবে নির্দিষ্ট এরিয়া বেসিস, কারণ গ্রুপ সি গ্রুপ ডি কোশ্চেন যেহেতু। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আরেকবার আমি জিজ্ঞেস করছি, তোমরা বুঝতে পারছো তো সব? কোথাও ডাউট থাকলে কিন্তু আমায় বলবে, কোথাও ডাউট থাকলে। তাহলে আমের ব্যাপারটা বলো, আম কে কে খাবে বলো? সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর বলো। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 2 3 প্রত্যেকটাই ঠিক আছে, এগুলো না জানলে তো হবে না স্যার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? পশ্চিমবঙ্গের সংবাদপত্র কোনটা পরীক্ষাতে যদি আসে, অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো। পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটা? সমাচার দর্পণ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম সময়। আর যদি সারা বেঙ্গলের, যদি সারা ইন্ডিয়ার যদি বলা হয় তাহলে কোনটা? সেটা হচ্ছে বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে প্রথম সংবাদপত্র। যদি বেঙ্গল গেজেট কে সম্পাদনা করেছিলেন? হিকি, জেমস আগস্টাস হিকি বলে এক ভদ্রলোক। হিকি, হিকি হয়সি কয়সি, হিকি বলে ভদ্রলোক। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম সংবাদপত্র, প্রথম সংবাদপত্র। প্রিয় স্টুডেন্ট লিখে নিচ্ছ তো সব? প্রথম সংবাদপত্র। আর কোথা থেকে প্রকাশিত হয়েছে? কলিকাতা, কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। তারপরের সংবাদপত্র কি? বোম্বে হেরাল্ড, বোম্বে হেরাল্ড তারপরেরটা, ঠিক আছে? এরকমভাবে আর আমি বাকিগুলো বলবো না।
আর হচ্ছে কৌমুদি বলে একটা পেপার 1821 সালে সম্পাদিত হয়েছিল, তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। পরীক্ষাতে আসতে পারে রাজা রাজা রামমোহন রায় সম্পাদনা করেছিলেন কোন আম, 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 পত্রিকা? তার নাম হচ্ছে সংবাদ সংবাদ কৌমুদি। ঠিক আছে। আর মিরাতুল আকবর কি করেছিল? সব দেয়া হবে এবং দেয়া হচ্ছে, দেখো তোমরা খেয়াল করে। ঠিক আছে। আচ্ছা, মিরাতুল লেখো তো, মিরাতুল আকবর। মিরাতুল আকবর, এই মিরাতুল আকবর কে, কার এটা ছিল, কার? এটাও রাজা রামমোহন রায়, ট্রিপিল আর রাজা রামমোহন রায়, মিরাতুল 1822 সালে। তারপরে মনে করো একটা পত্রিকার নাম বলছি, পরীক্ষাতে যে কোনোটা আসতে পারে না। অমৃত বাজার, অমৃত বাজার পত্রিকা আছে না, শিশির কুমার, অমৃত বাজার পত্রিকার শিশির কুমার আর হচ্ছে মতিলাল ঘোষ, এরা দুজন কিন্তু অমৃত বাজার করেছিলেন। তিনি হচ্ছে বাংলাতে শুরু করেছিল, বেঙ্গলিতে শুরু করে, তারপরে এটা ইংলিশে চালু হয়। এখন যেটা অমৃত বাজার, এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে আনন্দবাজার হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটু আলোচনা করে নিলাম যাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, ভারত আরেকটা পত্রিকার নাম আমি বলবো, তোমরা একটু বলো তো দেখি। কেশরী পত্রিকা, কেশরী মানে কেশরী, কেশরী পত্রিকাটা কত সালে পাবলিশ হয় এবং কে পাবলিশ করার জন্য দায়ী এবং কোন ভাষায়? বলতে বলতে পারলে আমায় বলো তো, বলো। কেশরী, কেশরী হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, গঙ্গাধর তিলক, আর হচ্ছে মারাঠি ভাষায় এটা চালু করে, মারাঠি ভাষায়। তাহলে আমার কথা বুঝতে পারলে তোমরা? কোথাও ডাউট থাকলে আমায় বলবে। এই যে আমরা এতটা আলোচনা, তোমরা সব খাতায় নোট করছো কিনা জানি না, দেখবে পরীক্ষাতে এরকম কোশ্চেন আসবে, পরিষ্কার কথা। এই পচা শামুকে পা কেটে যেতে পারে, তার জন্য আমি তোমায় বলছি এটা। কোন বাঙালি 1829 এবং 1942 সালে দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন? কোন বাঙালি বলো, কোন বাঙালি? বলতে পারবে? আমি টাইম দিচ্ছি, টাইম দিচ্ছি, টাইম দিচ্ছি না তা না, বলো 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 বলো, তাহলে বলো কোন বাঙালি, বলো কোন বাঙালি। বলবে? একজন তো বলো কোন বাঙালি। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী দুবার কিন্তু মনোনীত হয়েছিলেন। তিনি ইন্দোরে, আর তিনি একটা কিসের সভাপতি, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন। একজন দুবার কিন্তু নোবেলের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হিসেবে পায়নি একবারও। আচ্ছা, ধূমকেতু ছিল চট্টগ্রামের একদল বিদ্রোহী, একটি ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত দ্বি-সাপ্তাহিক পত্রিকা, উপরের সম্পদ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত দ্বি-সাপ্তাহিক পরীক্ষা। আচ্ছা, আমার স্টুডেন্টদের একটা কথা আমি বলি, তোমরা কিন্তু এটা কিন্তু মানবে না আমার কথা, কিন্তু আমি একটা জিনিস না খেয়াল করে দেখেছি যে অপশন থেকে কিন্তু অ্যান্সার অনেক সময় করা যায়, জানিস তো, কিন্তু যে সেটা ঠিক হবে তার গ্যারান্টি দেওয়া ঠিক হবে না। তার কারণ হচ্ছে কি বলো তো? তার কারণ হচ্ছে যে, দেখো, এই যে এ বি তারপরে ডি, এ লেখাগুলোর অ্যান্সারগুলো দেখো ছোট ছোট, এই লেখাটা দেখো অনেক বড়। তা আমি অনেক দেখেছি, মনে করো অপশনগুলোর মধ্যে যদি বড় লেখা যেটা থাকে না, সেটা বেসিক্যালি অ্যান্সার হয়ে যায়। মানে এটা তোমরা মেনো না, এটা মানা ঠিক নয়, এরকম কিন্তু অ্যান্সার হয়ে যায়, দেখেছি খেয়াল করে। তাহলে ধূমকেতু কী ছিল? কাজী নজরুল ইসলামের একটা সম্পাদিত দ্বি-সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে 2 সপ্তাহে একবার করে বেরোতো আর কি। ঠিক আছে। বঙ্গীয় নবজাগরণের জনককে? শুধু বঙ্গীয়, ভারতের নবজাগরণ বলা হয়। তাড়াতাড়ি বলবে। আচ্ছা, ধূমকেতু সম্পর্কে যদি আরো জানতে চাও তো আমি বলবো, তোমরা যদি জানতে চাও, ঠিক আছে, তাহলে বলো। রাজা রামমোহন রায় ছাড়া কি আর আমরা প্রথম আধুনিকে বলা হয় প্রথম, প্রথম ভারতের আধুনিক মানুষ একে বলা হয়। এই রাজা রামমোহন সম্পর্কে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন, মানে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাসও বলা হয় একে। ঠিক আছে, শুধু তাই নয়, এর জন্ম কত সালে? 1772 সালে কিন্তু জন্ম। ঠিক আছে। আর শহীদ হয়েছেন, মানে মৃত্যু হয়েছিল কত সালে?
সালে মৃত্যুবরণ করেছিলেন। কোথায় মরেছিলেন? ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছিলেন গিয়ে, ঠিক আছে। আর ইনি কি এনার সব থেকে বিখ্যাত কাজ হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ করা। এর কত? 1829 সালে, তাই তো? সতীদাহ প্রথা বিলোপ করা, সতী, আর এটা তিনি সতী রেগুলেশন রেগুলেশন অ্যাক্ট চালু করে, 1829 সালে চালু করে। এই সৌরভ, জল নিয়ে আসবি তো সৌরভ। 1829 সালে। আচ্ছা, গভর্নর এর সঙ্গে যুক্ত ছিল তাহলে কে? গভর্নর উইলিয়াম বেন্টিং। কি বেন্টিং বলে যে ভদ্রলোক বলবি, ইংরেজিদের আর ভদ্রলোক বলতে ইচ্ছে করে না, অভদ্রলোকই বলবো, দেশ শাসন করেছে আমাদের। আচ্ছা, আর ইনি কি কাজ করেছিলেন? নারী শিক্ষায় কিন্তু বিরাট ভূমিকা পালন করেছিল। আজকাল যে নারীরা ফেসবুক দেখছে, লেখাপড়া শিখে অমুক করছে তমুক করছে, সবের মূল তারা সায়েন্টিস্ট হচ্ছে, তাও ভালো, কিন্তু এইসব যে শিক্ষা, কিন্তু এই ভদ্রলোকের দ্বারাই হয়েছিল। তারপরে বহু বিবাহ এইগুলো কিন্তু রোধ করেছিল। আর তিনি কিছু সংস্কারও করেছিলেন। কি সংস্কার? ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। কি সমাজ? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এইসব তার ক্ষেত্রে কিন্তু বিরাট উল্লেখ। তারপর আমি বললাম সংবাদ কৌমুদি, সে 1821 সালে তিনি কিন্তু বাংলা ভাষাতে সংবাদ কৌমুদি সে করেন। মিরাতুল আকবর করেছিলেন তিনি। তার তিনি করেছিলেন 1822 সালে ফরাসি ভাষায় তিনি করেছিলেন। ভাবো, তিনি ফরাসি ভাষায়ও কিন্তু দক্ষ ছিলেন এটা। তারপরে বেঙ্গল হেরাল্ড বলে একটা পেপার তিনি কিন্তু চালু করেছিলেন, ঠিক আছে। এই সবগুলোর জন্য তার বিখ্যাত ব্যাপার ট্যাপারগুলো ছিল আর কি। আর এই যে প্রশ্ন আসতে পারে, রাজা উপাধি তাকে কে দিয়েছিল? রাজা প্রশ্ন যদি তোমাদের করা হয়, একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটা কোশ্চেনে সীমাবদ্ধ থাকছি না, একের পর এক কোশ্চেন একটার সঙ্গে রিলেটেড করে জুড়ে দিচ্ছি তোমাদের সাথে। তাহলে রাজা রাজা এটা, এই উপাধিটা কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। আকবর টু, মানে দ্বিতীয় আকবর রাজার উপাধি দিয়েছিলেন রাজা একে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, আর কিছু বুঝতে বাকি নেই। পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে রয়েছে পঞ্চায়েত, পৌরসভা, ম্যাজিস্ট্রেট অফিসার। কোনটা অ্যান্সার হবে স্যার? পঞ্চায়েত রয়েছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন যদি তোমাকে আমি বলি যে ত্রিস্তর, একটা কথা দেখবে তৈরি আছে, ত্রিস্তর পঞ্চায়েত সিস্টেম, এর মানে কি স্যার? ত্রিস্তর পঞ্চায়েত সিস্টেম ইংরেজিতে বলা হয় থ্রি টিয়ার। তাই এটা কত সালে? 73তম সংশোধনী যে আইন সেই আইনে এটা পাশ করা হয়। 73তম সংবিধানে আইনে কত সালে 73তম সংশোধন হয়েছিল? 1992 সালে হয়েছিল, ঠিক আছে। সেখানে প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে গ্রাম পঞ্চায়েত, তারপরে মানে গ্রাম পঞ্চায়েত থাকবে, মানে এটা গ্রাম, ভিলেজ লেভেল যাকে বলে, লেভেল ভিলেজ লেভেল। এসব এখানে রাখ। আর এইখানে যে এখানে দেখবে এরকমভাবে কিন্তু হয় আর কি, ঠিক আছে। এবার হচ্ছে ব্লক লেভেল, 2 নম্বর হচ্ছে ব্লক লেভেল। ব্লক হয় না, ব্লক লেভেল। তাকে সেখানে পঞ্চায়েত সমিতিও বলি আমরা, সমিতি পঞ্চায়েত সমিতি বলি না এরকম, আঞ্চলিক সমিতিও বলি এরকম, যেখানে সভাপতি থাকে, সভাপতি বা সভাধিপতি থাকে, বোঝা গেল। আর 3 নম্বরটা কি বলতো? জেলা পরিষদ। 3 নম্বর হচ্ছে জেলা পরিষদ। আমরা এই যে বুঝছি সুন্দর করে, এই জেলা পরিষদে যে থাকে তাহলে মানে সহ সভাপতি বা সভাপতি বলে জেলা পরিষদে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা নিশ্চয়ই পারবে। এই জন্য 30 স্তর বলা হয়। এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, 30 স্তর বলা হয়, ঠিক আছে। এবার এখান থেকে পরীক্ষাতে কি কি কোশ্চেন আসতে পারে আরও সেটা একবার বলি। গ্রাম স্তরে যে পঞ্চায়েত তাকে বলা হয় কি? তাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত। ব্লক স্তরে যে পঞ্চায়েত তাকে বলা হয় কি? পঞ্চায়েত সমিতি। আর পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়েছিল কোন সালে? সেটা হচ্ছে
সাল থেকে কার্যকর। আইনটা পাশ হয়েছিল 1992 73তম সংশোধনীতে, আর 1993 সালে পাশ করেছিল। এই তোমরা সব লিখে নিচ্ছ তো? ইয়েস নো বলো তো একবার তোমরা। এই যে আমি বলছি এক্সট্রা এক্সট্রা কোয়েশ্চেন, এগুলো তোমরা লিখে নিচ্ছ কিনা তাই বলো। এই যে গ্রাম পঞ্চায়েত মানে ত্রিস্তরের পঞ্চায়েত নিয়ে সংবিধানে সংশোধন হয়েছিল 1992 সালের 73তম সংশোধনী, 1 নম্বর গেল। আর কার্যকারী হয়েছিল 1993 সালে। তোমরা কি লিখে নিচ্ছ না লিখছো না? তাড়াতাড়ি করে বলো, না আমি নর্মালি বলে চলে যাব। কোনটা করলে ভালো হবে তোমাদের? মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? এইরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। মামা ভাগ্নে পাহাড় কোন অবস্থিত, কোথায়? বীরভূমে অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। ঠিক আছে। মানে বীরভূম জেলার দুবরাজপুর শহরের কাছে। কোথায়? দুবরাজপুর শহরের নিকটে নিকটে অবস্থিত। ঠিক আছে। এখানে একটা শিব মন্দিরও আছে এই 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 মা ভাগ্নে পাহাড়ে। শিব মন্দিরের নাম হচ্ছে পাহাড়েশ্বর। পাহাড়েশ্বর শিব মন্দির। পাহাড়েশ্বর শিব মন্দির। তোমরা লিখে নিচ্ছ তো? আমাকে একবার বলো, কমসে কম জানাও যে লিখে নিচ্ছ কিনা তোমরা। তাড়াতাড়ি জানাও আমাকে একবার। মালদার ডাক নাম কি বলো? মালদার ডাক নাম, বলছিলাম না এরকম কোয়েশ্চেন আসে। মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত, তাই মালদার নাম ডাক নাম হচ্ছে আমের শহর। মালদার আমের শহর। এর আর একটা মালদার আর একটা নাম কি জানো? ইংলিশ বাজারও বলে। ইংলিশ বাজার। ইংলিশ বাজার আর একটা নাম হচ্ছে ইংলিশ বাজার। ঠিক আছে। এর আর একটা নাম কি? ইংলিশ বাজার। একে আমের শহরও বলা হয়। মানে প্রচুর জাতের আম এখানে পাওয়া যায়, প্রচুর জাতের আম পাওয়া যায় এখানে। চলো আর এই নিয়ে চর্চা কর। বানিহাল গিরিপথ। বানিহাল গিরিপথ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গঠিত? বানিহাল বলতে পারবে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, না উত্তরাখণ্ড, না সিকিম? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তোমরা বানিহাল বললে বলো যে এটা 2652 মিটার উচ্চতায় অবস্থিত। কত? 2652 মিটার উচ্চতায় কিন্তু এই গিরিখাতটা অবস্থিত। ঠিক আছে। বানিহাল। বানিহাল এটা হচ্ছে জম্মু কাশ্মীরের। ঠিক আছে, জম্মু কাশ্মীরের একটা। আর এই এলাকাটার নাম জানো? পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল পর্বত শ্রেণী বলে। পীর পাঞ্জাল পর্বত শ্রেণী, এর নাম হচ্ছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণী। ঠিক আছে। আর বললাম তো উচ্চতা তোমার বলে দিলাম 2600 এত। আর তারপরে আরও উচ্চতা খানিকটা ওর থেকে রয়েছে, সেটা আমি আর বলছি না। আর এখানে কিছু টানেল আছে, ইম্পর্ট্যান্ট টানেল। টানেল মানে রাস্তা যেখান দিয়ে পাহাড় কেটে যায়। জহর টানেল আছে এখানে একটা, জহর টানেল। জহর টানেল। এই যে জহর টানেলটা কত সালে তৈরি হয়েছিল জানো? 1960 সালে, যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। এটার দৈর্ঘ্য প্রায় 2.85 কিলোমিটার। তোমরা লিখে রাখতে পারো, এটার দৈর্ঘ্য প্রায় 2.85 কিলোমিটার। এবার আর একটা, যেটা রেলের ক্ষেত্রে একটা বিরাট ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে এখানে, সেটা হচ্ছে বানিহাল। লেখো, বানিহাল টু কাজিগুন্ড। কাজিগুন্ড টানেল। এই যে এই টানেলটা 2021 সালে নির্মিত হয়েছে। এটা হচ্ছে আধুনিক একটা টানেল। এটার দৈর্ঘ্য হচ্ছে 8.5 কিলোমিটার। ঠিক আছে। এটা খুব দামি একটা জায়গা বানিহাল। আম, চলো বুঝতে পেরেছো। শোর মন্দির কোন রাজ্যে অবস্থিত? শোর মন্দিরটা কোন রাজ্যে অবস্থিত? শোর বানান ইংরেজিতে হচ্ছে SORE। শোর মন্দিরটা কোন রাজ্যে গঠিত বলতে পারবে? তাড়াতাড়ি বলো। তামিলনাড়ুতে অবস্থিত শোর মন্দিরটা। এটা মূলত অষ্টম শতাব্দীতে কিন্তু এটা তৈরি হয়েছিল, অষ্টম শতাব্দীতে। পরের কোশ্চেনে চলে যাব আমি। ডানকান প্যাসেজ কেন্দ্রশাসিত অঞ্চলটি অবস্থিত। ডানকান প্যাসেজ পারবে? ডানকান প্যাসেজ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? ডানকান প্যাসেজ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আচ্ছা। পূর্ব ভারতের দামোদর ও সোন নদীর উপত্যকা রাজমহল পাহাড় ড্যাশের ভান্ডার।
কি পাওয়া যায় সোন নদীর তীরে বা মানে দামোদর নদীর তীরে বা রাজমহল পাহাড়ের আশেপাশে বিখ্যাত কেন বলো? কি পাওয়া যায় বেশি? বিখ্যাত কেন? কারণ কি বিখ্যাতটা কেন? বলবে বিখ্যাত কেন? লেখো গান্ডোয়ানা পোনালি শিলা, গান্ডোয়ানা কোলফিল্ড। অ্যাকচুয়ালি গান্ডোয়ানা কোলফিল্ড বলে বা পোনালি শিলা বলে একে, গান্ডোয়ানা কোলফিল্ড বিখ্যাত এটা। ঠিক আছে, এখানে প্রচুর কয়লা বা কয়লা খনি আছে এখানে। রামের সেতু বা রাম সেতু নিম্নলিখিত কোন প্রণালীতে অবস্থিত? রাম সেতু বা রামের সেতু কোন প্রণালীতে? পাক প্রণালীতে। পাক, PALK, পাক প্রণালী। এটাকে এই রাম সেতু সম্পর্কে তোমাদের একটু বলে দিই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। রাম সেতু, রাম সেতুর আর একটা নাম কি জানো? আদমস ব্রিজ। রাম সেতুর আর একটা নাম হচ্ছে আদম ব্রিজ। এই যে আদম ব্রিজটা অ্যাকচুয়ালি আমি একটু বলি, বুঝিয়ে বলি, এটা পরীক্ষাতে আসার মতো। এটা এক মানে অবস্থানটা কোথায়, মানে ভারত আর ভারতের তামিলনাড়ু। আচ্ছা, পাম্বান আছে না, পাম্বান আছে, পাম্বান দিয়ে তামিলনাড়ু। আর তার সঙ্গে কানেক্ট হচ্ছে মান্নার, মান্নার হচ্ছে শ্রীলঙ্কা। এ শ্রীলঙ্কা, এর সঙ্গে কানেকশন হয়েছে রাম সেতু। রাম সেতুর সঙ্গে কানেকশন। কত দৈর্ঘ্য, কত রাম সেতু? 30 কিলোমিটার দৈর্ঘ্য কিন্তু রাম সেতুর। ঠিক আছে, গভীর এই এই অঞ্চলের সমুদ্র কিন্তু বেশি গভীর না, এই সব থেকে সুবিধা, গভীর না। হিন্দু মহাকাব্যে এর কিন্তু গুরুত্ব আছে। রামায়ণের সময় শ্রীরাম, হনুমান, বানব সেনারা লঙ্কায় পৌঁছানোর জন্য এই সেতু নির্মাণ করেছিলেন। এর কিন্তু পৌরাণিক যে কাহিনী সেটা এর উপর নির্ভরশীল। ঠিক আছে, আর এটা ইসলামিক খ্রিস্টান মানচিত্রে ইসলামরা এটাকে আদম ব্রিজ হিসেবে রূপান্তরিত করেছিল যখন আমাদের দেশে ইসলাম শাসকের আবর্তন ঘটে। কেসটা বুঝতে পারলে কোথায় কোথায় আমি বললাম? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কিন্তু একটা সেন্টিমেন্ট ইস্যু এই জায়গাটা। ঠিক আছে, তাহলে আমি দৈর্ঘ্য কত বললাম, এর আগের না এর আরেক নাম বললাম আদম ব্রিজ, আর এটা পৌরাণিকভাবে কেন বিখ্যাত, আর কোন শিলা দিয়ে গঠিত? লাইমস্টোন শিলা দিয়ে গঠিত এগুলো। ঠিক আছে, এবার দেখো হিল রিসর্টের সাথে তাদের অবস্থার মিলগুলো কোনটি? মানে হিল রিসর্ট মানে বলো তো, হিল রিসর্ট মানে কোনো কোনো দার্জিলিং, দার্জিলিংকে বলা হয় হিল রিসর্ট, হিল এরিয়া। পাঁচমারি মধ্যপ্রদেশের, এগুলো হিল রিসর্ট। তার সঙ্গে ম্যাচিং করতে হবে তোমায়, বলো ম্যাচিং করে আমায় জানো অ্যান্সার কোনটা হবে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দার্জিলিং পশ্চিমবঙ্গে, ডালহৌসি হচ্ছে হিমাচল প্রদেশ, মুসৌরি উত্তরাখণ্ড, পেহেলগাম জম্মু কাশ্মীর। ওই যে যেটা অ্যাটাক হয়েছিল সেই জায়গাটা। পরের কোশ্চেনে চলে যাব আমি। ডানকান প্যাসেজ নিম্নলিখিত কোন স্থানের মধ্যে অবস্থিত? একটু আগে আমরা পড়ে নিলাম, দক্ষিণ এবং ছোট আন্দামানের মধ্যে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা কিছু প্যাসেজের নাম তোমরা একটু মনে করো তো, আমি কয়েকটা প্যাসেজের নাম তোমাদের বলে দিচ্ছি, লিখতে পারো কিনা দেখো তো। আচ্ছা, প্রথম থেকে মনে করো, লিখতে পারো কিনা দেখো। পক প্রণালী, দেখি কার কার মধ্যে, লেখো তো পক প্রণালী। তারপর লেখো মালাক্কা, মালাক্কা প্রণালী, লেখো তো, লিখতে পারো কিনা মালাক্কা। তারপরে লেখো হচ্ছে বেরিং, বিখ্যাতগুলো যেগুলো পরীক্ষাতে আসতে পারে। বেরিং, বেরিং প্রণালী, দেখো এগুলো লিখতে পারো কিনা দেখি। তারপরে বলো, আমি যেগুলো বলেছি সেগুলো। জিব্রালাটার, জিব্রালটার, জিব্রাল্টার প্রণালী। তারপর ইংলিশ চ্যানেল, এগুলো লেখো তো দেখি পারো কিনা। আমি বুঝতে পারি, যদি পারো এগুলো তাহলে তোমাদের নলেজ আছে, আমি তোমাদের একটু টাইম দিচ্ছি, যেগুলো পারো দেখো।
তোমরা ক্লাস বুঝতে পারছো তো প্রত্যেকে? পারলে বলো, না পারলেও বলো। আচ্ছা, দেখো জিব্রাল্টার প্রণালী, তোমরা যারা পারছো না তারা আমার সাথে লিখে নাও। জিব্রাল্টার প্রণালী কার মধ্যে, খুবই স্পেন, স্পেন অ্যান্ড মরক্কো, মরক্কো এর মধ্যে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ইংলিশ চ্যানেল কার মধ্যে? ইংল্যান্ড, পরীক্ষাতে আসে। আর ফ্রান্স, এর মধ্যে হচ্ছে ইংলিশ চ্যানেল। বেরিং স্ট্রেট, বেরিং প্রণালী রাশিয়া, রাশিয়া অ্যান্ড ইউএস এর মধ্যে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তাহলে এইগুলো ইম্পর্ট্যান্ট খুব, তাই তোমাদেরকে লিখে দিলাম এটা। তারপর আরও দুই একটা যদি প্রণালীর নাম যদি তোমরা বলতে বলো, তাও কিন্তু আমি বলবো, সেরকম তোমরা যদি চাও। হয়েছে? এবার আমরা চলে যাব ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপের আহ, একটা দক্ষিণ অংশ অবস্থিত। ইন্দিরা পয়েন্ট, নাম শুনেছো ইন্দিরা পয়েন্টের? তাড়াতাড়ি বলো, নাম শুনেছো? ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত? বলতে পারবে? আচ্ছা, এই ভারতবর্ষের, আচ্ছা আমি তো এটা বলে দেবো তোমাদেরকে, তার আগে আমি একটা জিনিস তোমাকে বলতে হবে। সেটা হচ্ছে যে এই যদি সবগুলো ভাগ করি, মনে করো নর্থ মানে উত্তর, মানে সর্ব উত্তরের, আমি এই পয়েন্টগুলো তোমরা উত্তর লিখতে পারো কিনা দেখো। সর্ব উত্তরের বিন্দু আমাদের দেশের লেখো। 2 নম্বর লেখো, 2 নম্বর লেখো সর্ব দক্ষিণের বিন্দু। ঠিক আছে। 3 নম্বর লেখো, 3 নম্বর লেখো সর্ব পূর্বের বিন্দু। 4 নম্বর লিখবে সর্ব পশ্চিমের বিন্দু। লেখো তো কিরম পারো দেখি। এগুলো লিখতে পারলে বুঝবো যে তোমার মনে আছে। তাহলে সর্ব উত্তরের বিন্দু কোনটা? এর দক্ষিণ পূর্ব, আমি কোশ্চেন পরে আসছি। আগে আমি এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, এইসব পরীক্ষার জন্য। তো আমি যদি প্রথমটা বলি যে আহ, উত্তরের কোন বিন্দু আছে, সেটা হচ্ছে ইন্দিরা কোল। নাম কি সেটা? ইন্দিরা কোল, সিওএল কোল। ইন্দিরা কোল এটা কোথায়? সিয়াচেন গ্লেসিয়ারের নাম শুনেছো? সিয়াচেন গ্লেসিয়ার, সেখানে কিন্তু কারাকোরাম রেঞ্জে সিয়াচেনে, সেটা হচ্ছে ইন্দিরা কোল। সেটা হচ্ছে কোথায়? লাদাখে আছে। ওটাই আছে লাদাখে অবস্থিত ইন্দিরা কোল। ঠিক আছে। এটি বর্তমানে ভারতের অ্যাকচুয়াল নর্দার্ন মোস্ট পয়েন্ট। এটা এটা এক খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমি 1 নম্বরটা বলে দিলাম তোমাদেরকে, সর্বদক্ষিণের বিন্দু, যেটা পরীক্ষাতে এসেছে। এবার দক্ষিণের বিন্দু দু রকমের আছে, একটা হচ্ছে মূল ভূখণ্ডে আছে, যেটা হচ্ছে বিবেকানন্দ রক। আর একটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার, সেটা মানে টেরিটরি সব মিলে একটা আছে। তাহলে সর্বদক্ষিণটা বলা হচ্ছে টেরিটরি মিলেই বলা হচ্ছে সর্বদক্ষিণ। সর্বদক্ষিণ দু রকম, আমি বললাম ওটা মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে, মূল ভূখণ্ডে। আর একটা হচ্ছে মূল ভূখণ্ড, আর একটা হচ্ছে পুরো ভারত, পুরো ভারতের দক্ষিণ বিন্দু, দক্ষিণ বিন্দু। তো এই মূল ভূখণ্ডটা কি বলছি? মূল ভূখণ্ড হচ্ছে কন্যাকুমারী, কন্যাকুমারী বা বিবেকানন্দ রক, বিবেকানন্দ রক। আমি আর পুরোটা লিখলাম না। আচ্ছা, আর আর যদি পুরো ভারতের দক্ষিণ বিন্দু বলা হয়, তাহলে আমরা অবশ্যই বলবো হচ্ছে আন্দামান নিকোবর গ্রেট আইল্যান্ডের ওখানে ইন্দিরা পয়েন্ট, যেটা ইন্দিরা, ইন্দিরা পয়েন্ট। বোঝা গেল? এইরকমভাবে পড়তে হবে তোমাদের পড়াটা। এবার সর্বপূর্বেরটা, সব থেকে পূর্বে আছে কিবিথু, কি বিথু, কিবিথু।
বা আর একটা নাম আছে কাহো ভিলেজ, কাহো ভিলেজ। ঠিক আছে, আর একটা নাম হচ্ছে কাহো ভিলেজ। ঠিক আছে, এই অবধি হলো। আর এটা হচ্ছে আহ, এর কিছু অংশ, এই যে ইন্দিরা কোল যেটা আছে না, ওর কিছু অংশ কিন্তু সুনামিতে একবার ডুবে গেছিল। আর সর্বপশ্চিমের কোন বিন্দু, সর্বপশ্চিম কোনটা আছে, এটা তো গেল, সর্বপশ্চিম কোনটা? গুহার মতি। লেখো গুহার, গুহার মতি পশ্চিম এটা। আর এটা কোথায়? গুজরাটে। গুজরাটে কচ্ছের রন আছে না, কচ্ছের রন, ওইখানটায় অবস্থিত এটা। পরীক্ষাতে কিন্তু আসতে পারে এগুলো, হ্যাঁ। কয়লা দহন একটি কিসের বিক্রিয়া? বলতে পারবে কয়লা দহন একটা কিসের বিক্রিয়া? আচ্ছা, দহন একটা বিয়োজন, সংযোজন, আর হচ্ছে দ্বৈত সংযোজন। এর মানে হচ্ছে যখন মানে কয়লা, এটা হচ্ছে তোমার এই যে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া মোট চারটে ভাগে ভাগ করা যায়: সংযোজন, বিয়োজন, আর হচ্ছে সিঙ্গেল একটা আছে, মানে ডিসপ্লেসমেন্ট আছে, আর ডাবল ডিসপ্লেসমেন্ট আছে। এই চার রকমের মোট আছে। তা 19 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? সংযোজন হবে, হ্যাঁ। অ্যান্সার হচ্ছে সংযোজন। কেন সংযোজন? দেখো, সি মানে কয়লা, আর O2 মানে কি হবে এটা? মানে O2 হচ্ছে অক্সিজেন, তাহলে এই দুটো মিলে কি হচ্ছে? CO2 বিক্রিয়া। তাই এটা কি হচ্ছে? সংযোজন হচ্ছে, এটা যোগ হচ্ছে, যোগটাকে আমরা সংযোজন বলছি। 18 অ্যান্সার তো বলেই দিলাম এখানে, বলো কোথায়, কোনটা অ্যান্সার হবে? গ্রেট নিকোবর। হুম। পরের কোশ্চেনে, খলজি বংশের আহ, দিল্লির ওপর শাসন করেছিল কত সাল থেকে কত সাল? খলজি বংশ, খলজি বংশ, তাড়াতাড়ি করে বলবে। খলজি বংশ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কি? খলজি বংশ, এবার একটু স্পিড বাড়াবো নাকি কমাবো, তোমরা বলবে, যেমন ভাবে বলবে। খলজি বংশের দিল্লির শাসন কত সালে করেছিল? এখন খলজি বংশ কি সে সম্পর্কে জানতে হবে। খলজি বংশের যে বংশ বিস্তার করেছিলেন তার নাম হচ্ছে জালালউদ্দিন খিলজি। তার নাম জালালউদ্দিন খিলজি। আর ঠিক আছে, তার আগে কিন্তু দাস বংশ ছিল। এদের আগে কি ছিল? দাস, মামলুক বা দাস বংশ ছিল এদের আগে। ঠিক আছে, জালালউদ্দিন খিলজি, ইনি ইনার সময় থেকে ইয়ে হয়। এবং তার ভাতিজা, ভাতিজা একে হত্যা করে দেয়। সে ভাতিজার নাম কি? আলাউদ্দিন খিলজি। কি অবস্থা! আলাউদ্দিন খিলজি একে হত্যা করে, আলাউদ্দিন খিলজি। আর আলাউদ্দিন খিলজিকে এই খলজি সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয়, শ্রেষ্ঠ শাসক বলা হয় আলাউদ্দিন খিলজিকে। ঠিক আছে, বাহ, চলো আমি আর বিশাল ডিটেলসে যাচ্ছি না। তাহলে তোমার এনি মানে মার্কেট কন্ট্রোল, পলিসি পলিসি সব কিন্তু এই সময়ই হয়েছিল, আলাউদ্দিন খিলজির সময়। মার্কেট নিয়ন্ত্রণ, মার্কেট রিফর্ম যেটা, সেটা সবে। তাহলে এটা বলো, 1920 থেকে 1290 থেকে 1320 সাল অবধি। পরের কোশ্চেন খুব তাড়াতাড়ি যাব। মানুষের কাঁধের সন্ধি কোন সন্ধির উদাহরণ? কি ব্যাপার, তোমরা ইন্টারেস্ট পাচ্ছ না নাকি? মানুষের কাঁধের মানে সন্ধি, সন্ধি মানে অ্যাকচুয়ালি জয়েন্ট, জয়েন্ট জয়েন্ট বলে না। আমাদের শরীর তো হাড় থাকে, তো হাড়ের সঙ্গে হাড়টা জয়েন্ট না করলে কিন্তু কাজ করতে পারি না আমরা। এই যেরকম মালাই চাকি, ওখানেও জয়েন্ট আছে, সব জয়েন্ট থাকে আর কি মানুষের হাড়ে। সেটা হচ্ছে বল ও সকেট দ্বারা, জয়েন্ট দ্বারা গঠিত। এইটা যদি ডিটেলস জানতে চাও তো আমাকে মেসেজ করো, আমি তোমাকে ডিটেলস বলে দিচ্ছি।
মানুষের জয়েন্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে? জয়েন্ট কত রকমের হয় জানো? জয়েন্ট মানে অনেক রকমের জয়েন্ট হয়, ঠিক আছে? তার মধ্যে বল সকেট জয়েন্ট একটা আলাদা। যদি জিজ্ঞেস করার দরকার থাকলে জিজ্ঞেস করো, আমি তোমায় বলেছি, না হলে কিন্তু আমি বলছি না আর। তুলসীদাস কর্তৃক রচিত রামচরিত মানুষের প্রথম মুদ্রিত সংস্করণ কোথা থেকে প্রকাশিত হয়? তুলসীদাস, বলো। বলবে? কলকাতা থেকে। 1810 সালে কলকাতা থেকে হয় এটা, ঠিক আছে? আচ্ছা, গাছপালা বাতাসে জল ছাড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? গাছপালা বাতাসে জল ছেড়ে দেয় কোন প্রক্রিয়া? মানে ফটোপ্রিজম, না ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস, না ট্রাপিজম? বলো। এর বাংলা হয় না এটাতে। এটা হচ্ছে ট্রান্সপিরেশন পদ্ধতি, ইংরেজিটা লিখলে ট্রান্স। কোনো কোশ্চেন না বুঝতে পারলে আমায় বলতে হবে, আমি তো বুঝতে পারছি সব, তোমরা বুঝতে পারছো না জানি না। পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, স্পিড ঠিক রাখবো না স্পিড বাড়াবো না কমাবো, সেটাও আমাকে বলবে একবার। বলো, স্পিড ঠিক আছে না কমছে না বাড়ছে, কি বলো? স্পিড ঠিক আছে? আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? বলো। এটি অরুণাচল প্রদেশে, যেখানে একটি দিবাং নামে পরিচিত। দিবাং নামে পরিচিত নয় এটা। কি নামে পরিচিত ওখানে উত্তরপ্রদেশে গিয়ে? অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? দিহাং। দিহাং বা সিয়াং নামে পরিচিত, কিন্তু দিবাং তো আলাদা, ঠিক আছে? এই ব্রহ্মপুত্র নদ সম্পর্কে তোমাদের জানা আছে? উৎপত্তি স্থল কোথায়, বলো? কত কিছু পড়ার আছে, তোমাদের ইন্টারেস্ট ফিল করলে তবেই তো আমি পড়াবো, না হলে আমি কি করে বলবো, বলো? এ সম্পর্কে কিছু কোশ্চেন আসতে পারে, যেরকম হচ্ছে কোথা থেকে উৎপত্তি? তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি। তারপরে অরুণাচল প্রদেশে কি নাম আছে? অরুণাচল প্রদেশের দিয়াং বা সিয়াং বলে পরিচিত। আর অসমে কি নাম? অসমে হচ্ছে ব্রহ্মপুত্র নামে পরিচিত। বাংলাদেশে কি নাম? বাংলাদেশে যমুনা নামে পরিচিত, বাংলাদেশের যমুনা নামে পরিচিত। আর বৃত্তের যে বিশ্বের সব থেকে বড় বদ্বীপ, নদীবাহিত বদ্বীপ, সেটা হচ্ছে এইখানেই আছে, মানে মাজুলি দ্বীপ, সেটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ, নদীবাহিত, নদী বদ্বীপ, নদী বদ্বীপ বলা হয়, সেটা হচ্ছে মাজুলি। মাজুলি প্রসঙ্গে আর একটা কথা আমি বলে দিই, যে আর একটা কথা আমি এখানে বলছি, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম উপত্যকা নদী যদি বলা হয় ব্রহ্মপুত্র ভ্যালি, ঠিক আছে? আর যদি বলে বৃহত্তম বদ্বীপ, সব থেকে বড় বদ্বীপ যদি বলা হয়, তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা সুন্দরবনের কাছাকাছি রয়েছে, সুন্দরবন যেটা। নাগর মন্দিরের স্থাপত্য শৈলী সাধারণত উত্তর ভারতীয়। আচ্ছা, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ জরুরি অবস্থা ঘোষণা করা আছে? এমার্জেন্সি পিরিয়ড। এমার্জেন্সি পিরিয়ড মানে কি? কখন দেশে বিপজ্জনক অবস্থা বা খারাপ সিচুয়েশন তৈরি হবে, তখন কিন্তু আমাদের দেশ আর নিজের মতামত তখন প্রকাশ করা যায় না, তখন সেটাকে জরুরি অবস্থায় প্রোভাইড করে, যখন আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তো সেইটা জরুরি অবস্থা। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা হচ্ছে তিন রকমের আছে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আমি সব লিখে দিচ্ছি সুন্দর করে। জাতীয় জরুরি অবস্থা, আর একটা হচ্ছে, দু নম্বরটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, এটাও একটা জরুরি অবস্থা। তিন নম্বরটা কি? আর্থিক, আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে? তাহলে একটা, দুটো, তিনটে জরুরি অবস্থা।
এখন আমার স্টুডেন্টদের আমি এটা বলবো যে এই তাহলে জাতীয় জরুরি অবস্থা মানে যেটা ঘোষণা করা হয় তার আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল মানে ধারা, তার ধারা কত? ধারা হচ্ছে 352 ধারা অনুযায়ী জাতীয় জরুরি, মানে সারা দেশ জুড়ে যদি হয় জরুরি অবস্থা, বা কেন হয় যুদ্ধ, বাইরের বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ সশস্ত্র কোনো বিদ্রোহ, তাহলে কিন্তু এটা হতে পারে। এটা ঠিক আছে। এবার স্টেট এমার্জেন্সি, স্টেট আর একটা নাম হচ্ছে স্টেট এমার্জেন্সি, এমার্জেন্সি ঠিক আছে, সেটা কত? 356 ধারা, 356 ধারা। আচ্ছা, এবার হচ্ছে ফিনান্সিয়াল, আর্থিক, আর্থিক যেটা হচ্ছে 360 ধারা। প্রিয় স্টুডেন্ট, এই ধারাগুলো একবার মুখস্থ করে নাও, ধারাগুলো পরীক্ষাতে আসেই, ভীষণ ইম্পর্ট্যান্ট ধারাগুলো। তাহলে জাতীয় জরুরি অবস্থার ধারা সেটা হচ্ছে 352, রাষ্ট্রপতি শাসন সেটা কত? রাষ্ট্রপতি শাসন সেটা হচ্ছে 356। আর আরেকটা আছে যেটা আর্থিকভাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে 360। এবার দেখো, সাধারণতভাবে কত মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট খাড়া পাহাড়কে পর্বত শ্রেণী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? সাধারণতভাবে কত মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট খাড়া পাহাড়কে পর্বত হিসেবে শ্রেণীবদ্ধ, মানে পাহাড় পর্বত আমরা নাম বলি তো, তো পাহাড় যখন বলবো তখন কত মিটারের উঁচু হতে হবে সেই পাহাড়টা, সেটাই কিন্তু আমাদের বলা হয়েছে। বলো তো প্রিয় স্টুডেন্টস, কত হতে হবে বলবে? 600 মিটার। না না, 600 না। ও দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, কত বলো তো? 600ই হবে মনে হয়, হ্যাঁ 600 মিটার। ঠিক আছে, 600 মিটারের হলে তাহলে সেটাকে আমরা পাহাড় বলবো। ঠিক আছে, আর 610 মিটার তো একদম ঠিক আছে। পরের কোশ্চেন, জম্মু কাশ্মীর অবস্থিত প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ সম্পন্ন স্থানটা কোনটা? বলো। বুরজাহেম, বুরজহম, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে গর্তের আবাস বলে, এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে গর্তের, গর্তের আবাস, এর নাম বলা যায় গর্তের আবাস। ঠিক আছে, এখানে মানুষ বসতির একটা প্রমাণ পাওয়া গেছে, তাই এটা নিয়ে কিন্তু এক গৃহপালিত পশু কুকুর বিড়ালের প্রতিচ্ছবিও কিন্তু এখানে পাওয়া গেছে, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আর মাস্কি কোথায়? মাস্কি হচ্ছে কর্ণাটকে, এটাও একটা ঐতিহাসিক জায়গা। মাস্কি কর্ণাটকে। ব্রহ্মগিরি কোথায়? এটাও কর্ণাটকে, ব্রহ্মগিরিটাও হচ্ছে কর্ণাটকে। ওয়াটকাল কোথায়? ওয়াটকালও হচ্ছে কর্ণাটকের একটা প্রাত্যহিক স্থান। ঠিক আছে, মানিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মানিকা বাত্রা, তিনি হচ্ছে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, 2024 সালের 1 অক্টোবর ন্যাটো, ন্যাটো নাম জানো? ন্যাটো একটা সংস্থা, সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন মার্ক রুটি, তিনি কোন দেশের ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন? এই কোশ্চেনগুলো কিন্তু অনেকের কঠিন। নেদারল্যান্ড, এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত কে হয়েছিলেন? মিঠুন চক্রবর্তী, আমাদের সবার এক বছর পিছিয়ে পিছিয়ে এটা দেওয়া হয়। এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার, ভারতীয় সিনেমা সিনেমা জগতের, সিনেমা জগতের সব থেকে বড় পুরস্কার এটা, বড় পুরস্কার সিনেমা জগতের সব থেকে বড় পুরস্কার হিসেবে এটা। কারা কি এটা দেয়? এটা তথ্য ও সম্প্রচার দপ্তর, তথ্য সম্প্রচার দপ্তর। আর কোন মঞ্চে দেওয়া হয়? লেখো, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, এখানে দেওয়া হয়, অনুষ্ঠান দেওয়া হয়। কত সাল থেকে শুরু হয়েছে এটা? 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। আর প্রথম কে পেয়েছিল ভারতের? এটা হচ্ছে, এটা পুরস্কারের উদ্দেশ্য সারা জীবনের অবদানের জন্য দেওয়া হয় এটা। আর প্রথম কি কি দেওয়া হয়, প্রথম কে পেয়েছিল? প্রথম পেয়েছিল হচ্ছে দেবিকা রানী, ভারতের ইতিহাসে প্রথম মহিলা একজন আম, মানে অভিনেত্রী। একে বলা হয় ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়। ঠিক আছে,
আচ্ছা, এখান থেকে আরও কী কী কোশ্চেন আসতে পারে? এটা কত সাল থেকে শুরু হয়? 1969। প্রথম কে পান? দেবিকা রানী। কেন দিয়ে হয়? লাইফ টাইম কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, ব্যাস এই সবগুলো। 28শে সেপ্টেম্বর 2024-এর সাফ গেম সাফ গেম আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ জেতে ভারতের কোন দলের বিরুদ্ধে? ভুটানের বিরুদ্ধে। ঠিক আছে। জি7 জি7 গ্রুপের সদস্য নয় কে? বলো। জি7-এর সদস্য নয় কে? ভারত। ভারত জি7-এর সদস্য নয়। কোন দেশগুলো জি7-এর সদস্য আছে সেটা একবার দেখে নিই। বর্তমানে ইউএসএ আছে, ইউকে আছে, কানাডা আছে, তারপরে ফ্রান্স আছে, জার্মানি আছে, তারপরে ইটালি আছে। ঠিক আছে, তারপর জাপান আছে। এইগুলো হচ্ছে বর্তমানে সদস্য। এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই। স্থায়ী সদর দপ্তর নেই কোনো স্থায়ী। বিভিন্ন দেশে এটা সামিট আয়োজন করে। সামিট আয়োজিত হয়। ঠিক আছে। আর কত সালে গঠিত হয়েছিল এটা? 1975 সালে। ঠিক আছে। আর কানাডা কত সালে যোগ দেয়? কানাডা কানাডা যোগ দেয় হচ্ছে 1976-এ কানাডা যোগ দেয়। আর রাশিয়া বেরিয়ে যায় কত সালে? 1997 সালে রাশিয়া আউট হয়ে যায়। রাশিয়া। এই সব টোটাল ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ফ্রিডম ফ্রম ফিয়ার কে লিখেছে? আং সান সুচি। পরের কোশ্চেন, প্রেস ফ্রিডম ডে পালিত হয় কোন দিন? সংবাদপত্রের স্বাধীনতা কবে পালিত হয়? বলবে? 3রা মে। আচ্ছা, ইলবার্ট বিল বিতর্কে কোন ভাইসরয়ের সঙ্গে যুক্ত? ইলবার্ট বিল, লর্ড রিফন। নিচের কোনটি ভারতের পশ্চিমমুখী নদী? পশ্চিমমুখী মানে পূর্ব দিকে পতিত হয়েছে যে নদী তাকে বলা হয় পশ্চিমবাহী নদী। আর পূর্ববাহী যেরকম গঙ্গা পূর্ববাহী, নর্মদা এই মানে মহানদী পূর্ববাহী, যমুনা পূর্ববাহী, ব্রহ্মপুত্র পূর্ববাহী এগুলো। কিন্তু পশ্চিমবাহী নদীর লিস্ট যদি বলি আমি, তাহলে তোমাকে প্রথম বলবো হচ্ছে নর্মদা। ঠিক আছে। নর্মদা পূর্ব থেকে পশ্চিম বয়েছে। ঠিক আছে। কোথায় পড়েছে? আরব সাগরে পড়েছে। আরব সাগরে পতিত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তাপ্তি। তাপ্তি তাপ্তি রিভার কোথায়? আরব সাগরে সুরাটের কাছে পতিত হয়েছে। আর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে ব্যাপী সারা জায়গায় এটা হয়েছে। তারপর হচ্ছে লুনি নদী। এগুলো সব পশ্চিমবাহী। তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার? বি অ্যান্সার, নর্মদা। আরও যদি জিজ্ঞেস করো, আমার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা বলো। আরও কিছু কিছু মানে আরব সাগরে পতিত হয়েছে কিছু নদীর নাম আমি একবার এক্সট্রা লিখে দিই, অনেকে জানা নেই। লেখো সবর সারাবতী। সারাবতী সারাবতী এটা হচ্ছে গোয়াতে। সারাবতী হচ্ছে যোগ ফলে তৈরি হয়েছে। তারপরে মান্ধাবী এগুলো সব ওই আরব সাগরে পড়েছে। তারপরে হচ্ছে কালী নদী, এগুলো অনেকে জানা নেই, এগুলো সব পড়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সুয়েজ খাল কোন দুটি জলরাশিকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল নাম শুনেছ? ভূমধ্যসাগর আর রেড সিকে সংযোগ করেছে সুয়েজ খাল। ভারতের দেশীয় লাইট কম্ব্যাট এয়ারক্রাফট কোনটা?
বলো। তেজস। তেজস কত সালে এটা হয়েছিল জানো? 15ই জানুয়ারি 2015 সালে। নাগ কি বলো তো? নাগ হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। আর গর্ব কি জানো? গর্ব হচ্ছে বিমান বাহিনীর একটা বিশেষ বাহিনী, সেটা হচ্ছে গর্ব। আর ধনুষ কি? ধনুষ এটি কামান একটা, কামান বা নৌবাহিনীর জন্য নির্মিত, তার নাম হচ্ছে ধনুষ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এখানে দ্য বিগ এন্ড করছি। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তাও জানাও। আর তোমরা কেমনভাবে পড়ছো, তোমাদের গতি কেমন আছে সেগুলোও আমার জানতে হবে, কারণ তোমাদের ক্লাস করাতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম এমন অবস্থা, তোমাদের কোনো রেসপন্স কিন্তু সেইভাবে আমি পাইনি। ঠিক আছে, তা আশা করছি আমার পরের ক্লাসগুলো খুব মন দিয়ে করবে। আর ক্লাস ভালো করে না করলে হবে না। দেখো, আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক রকম আলোচনা তোমাদের সঙ্গে কিন্তু আমি করেছি, বোঝো ভালো করে। তাই প্রত্যেকে মন দিয়ে ভালো করে পারফর্ম করো। ওকে, বেস্ট অফ লাক। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। ওকে, চলো। প্রত্যেকেরই আমি বলছি, দেখো আমরা যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি, যেভাবে তোমাদেরকে গাইড করছি আমরা, সেইভাবে যদি তোমরা পারফর্ম করো রেগুলার ওয়াইজ, তাহলে একটা সময় দেখবে তুমি নিজেকে অনেক উন্নত করে ফেলতে পারবে। আসলে ধারাবাহিক প্রস্তুতি চাকরি পাওয়ার পথে এগোতে পারবে। আর যদি ধারাবাহিক প্রস্তুতি না নাও, তাহলে ফেলিয়ার তোমাকে দেখতে হবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। প্রস্তুতি এমন একটা জিনিস যা নিজেকে তৈরি করা যায়, নিজেকে সেরাটুকু দেওয়া যায় যদি তুমি নিজের মধ্যে সেই আগুনটা তৈরি করতে পারো। আমরা তোমাকে পড়াচ্ছি এই কারণে যে তুমি আরো বেস্ট কিছু করতে পারবে, এবং যে কোয়েশ্চেনগুলো 1-2 নম্বরের জন্য ডিফারেন্স হয়ে যাবে, সেই জায়গাটা রিকভারি করতে পারবে। একটু বেশি যদি না পড়ো তো হবে না। কিরম টাইপের কোশ্চেন করালাম খেয়াল করো, যে আমরা এরকম টাইপের কোশ্চেন কেমন করেছি, মানে এরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষা। ঠিক আছে, তো প্রত্যেকে খুব ভালো থাকো, এগিয়ে চলো। আবার শর্টলি দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো থেকো তোমরা। বাই।